রাজনীতিতে পর্দার আড়ালের খেলা সবসময় রহস্যময়। আপনি যা দেখছেন তা কি আসলেই দেখছেন, নাকি আপনাকে ঠিক ততটুকুই দেখানো হচ্ছে যতটুকু তারা চায়? রাতের নিস্তব্ধতায় যখন পুরো দেশ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, ঠিক তখনই ক্ষমতার অন্ধকার করিডোরে রচিত হয় এমন কিছু রহস্য যা সাধারণ মানুষের কল্পনারও অতীত। দৃশ্যপটে কোনো কোলাহল নেই, কোনো রক্তের দাগ নেই, কিন্তু রাষ্ট্রের প্রতিটি শিরা উপশিরায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এক অদৃশ্য বিষ। কারা এই নেপথ্যের কারিগর? কেন সবাই সব জেনেও বোবা আর অন্ধ হয়ে আছে? আজ আমরা এমন এক খাদের কিনারায় দাঁড়িয়ে আছি যেখান থেকে নিচে তাকালে আপনার বিশ্বাসের শেষ সম্বলটুকুও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। প্রস্তুত হন, কারণ আজ আমরা উন্মোচন করব সেই অদেখা সত্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার রদবদল কোনো নতুন অধ্যায় নয়, কিন্তু গত ৩০টি দিনে এই বদ্বীপ যা দেখেছে তা যে কোনো রাজনৈতিক থ্রিলারকেও হার মানাবে। একটু খেয়াল করে দেখুন আপনার চারপাশের সরকারি দপ্তরগুলোর দিকে। খুব কি অচেনা লাগছে? লাগারই কথা, কারণ গত এক মাসের ব্যবধানে রাষ্ট্রের প্রায় ৯০% গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পূর্ণ নতুন একটি রাজনৈতিক বলয়ের অনুসারীদের দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। এটি কোনো জাদুর কাঠি নয়, বরং এটি একটি সুনিপুণভাবে সাজানো পর্দার আড়ালের ষড়যন্ত্র। যে কাজগুলো গুছিয়ে আনতে পূর্ববর্তী সরকারের পুরো ১৭টি বছর লেগেছিল, প্রশাসনকে নিজেদের মতো করে সাজাতে গিয়ে তাদের যে কাঠখড় পোড়াতে হয়েছিল, বর্তমান কুশীলবরা সেই একই কাজ সম্পন্ন করেছে চোখের পলকে। কোনো বড় ধরনের আন্দোলন নেই, রাজপথে কোনো টায়ার পোড়ানোর গন্ধ নেই, তবুও পুরো দেশের প্রশাসনিক কাঠামো যেন রাতারাতি খোলনলচে বদলে গেল। এই অবিশ্বাস্য দ্রুতগতি এবং নিখুঁত বাস্তবায়ন আমাদের বাধ্য করছে একটি প্রশ্ন করতে: কারা বসে আছে এই নিয়ন্ত্রণের স্টিয়ারিংয়ে? এই নিখুঁত পালাবদলের উত্তর খুঁজতে হলে আমাদের দেশের মানচিত্র পেরিয়ে তাকাতে হবে সীমান্তের ওপারে। একটা সময় ছিল যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতা কোনোভাবেই দেশের মাটিতে পা রাখতে পারছিলেন না। তার সামনে দাঁড়িয়েছিল এক অদৃশ্য এবং দুর্ভেদ্য বাধার দেয়াল। কিন্তু রাজনীতির ময়দানে কোনো সমীকরণই চিরস্থায়ী নয়। আমাদের গভীর অনুসন্ধানে উঠে এসেছে এমন এক তথ্য যা জানলে আপনার চোখ কপালে উঠবে। যখন সেই শীর্ষ নেতার দেশে ফেরা নিয়ে সব আশার আলো নিভে যাচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন শিলংয়ে অবস্থানরত সেই বিশেষ ব্যক্তি এবং পত্রিকার এক অত্যন্ত প্রভাবশালী মুখ। তাদের গন্তব্য ছিল ভারতের নীতি নির্ধারক মহল, একটি রুদ্ধদ্বার বৈঠক, কিছু গোপন শর্ত এবং একটি অভাবনীয় নেগোসিয়েশন। এই সমঝোতার পরদিনই যেন জাদুর মতো সব দরজা খুলে যায়, অদৃশ্য বাধার দেয়াল ভেঙে চুরমার হয়ে যায় এবং দেশে ফেরেন সেই শীর্ষ নেতা। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, সম্প্রতি খোদ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন নেতার ফাঁস হওয়া ভিডিওতে ঠিক এই গোপন চুক্তিরই প্রতিধ্বনি শোনা গেছে। তিনি প্রকাশ্যে সেই সমঝোতার কথা স্বীকার করেছেন, অথচ আমাদের দেশের রাষ্ট্রযন্ত্র এই বিষয়ে একেবারেই নিশ্চুপ। যদি এই দাবি মিথ্যাই হয়, তবে কেন কোনো তীব্র প্রতিবাদ বা আন্তর্জাতিকভাবে এর খণ্ডন করা হলো না? এই নীরবতা কি তবে কোনো বৃহত্তর চুক্তির অংশ? এই চুক্তি তো ছিল কেবল এক জাদুর চাবি, কিন্তু সেই চাবি দিয়ে যে সিন্দুকটি খোলা হয়েছে তার ভেতরের দৃশ্য দেখলে আপনার রক্ত হিম করা অবস্থা হবে। রাজনীতির সাধারণ ব্যাকরণ বলে, যারা জনগণের রায়ে প্রত্যাখ্যাত হয় তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়, কিন্তু এখানে চিত্রটা সম্পূর্ণ উল্টো। আপনি কি বিশ্বাস করবেন, গত নির্বাচনে যে ব্যক্তিরা নিজ নিজ এলাকায় জনগণের ন্যূনতম আস্থা অর্জন করতে পারেনি, যারা ব্যালট বক্সের লড়াইয়ে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল, আজ তারাই পুরো একটি জেলার ভাগ্য বিধাতা। হ্যাঁ, পরাজিত সেই রাজনৈতিক মুখগুলোই এখন জেলা প্রশাসক হিসাবে রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে। এটি কোনো প্রশাসনিক পদায়ন নয়, এটি এক চূড়ান্ত নীল নকশা। যাদের জনগণ প্রত্যাখ্যান করেছে তাদের হাতেই তুলে দেওয়া হয়েছে শাসনের লাঠি। কেন এই অদ্ভুত এবং ভয়ঙ্কর জুয়া? উত্তরটা খুব সহজ। যারা একবার হেরে গেছে তাদের হারানোর ভয় নেই। তারা এখন মরিয়া হয়ে ক্ষমতার এই প্রতিদান দিতে রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে দলীয়করণের বিষ ছড়িয়ে দিচ্ছে। ১৭ বছর ধরে পূর্ববর্তী সরকার যা করতে ভয় পেয়েছিল, এই মাস্টার মাইন্ডরা তা করে দেখালো মাত্র কয়েক সপ্তাহে। এটি কেবল শাসন নয়, এটি হলো এক সুপরিকল্পিত প্রশাসনিক কূপ। কিন্তু প্রশ্ন জাগে, দেশের মানুষ কেন এই নীরব দখলদারিত্ব টের পেল না? কেন রাজপথ উত্তাল হলো না? কারণ জাতিকে এক সুনিপুণ মায়াজালে আটকে ফেলা হয়েছিল। একদিকে ফ্যামিলি কার্ডের লোভনীয় টোপ দিয়ে হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখা হলো, অন্যদিকে খাল খননের মতো পুরনো আমলের কিছু চটকদার কর্মসূচির মাধ্যমে তৈরি করা হলো মেকি এক উন্নয়ন আবহ। সাধারণ মানুষ যখন এই দৈনন্দিন ব্যস্ততা আর কার্ড পাওয়ার উত্তেজনায় বুধ ছিল, ঠিক সেই সুযোগে পর্দার আড়ালে রাষ্ট্রের কাঠামোটিই বদলে ফেলা হলো। যখন আপনি খালের মাটিতে কোদাল মারছিলেন, তখন আপনার গণতান্ত্রিক অধিকারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হচ্ছিল অতি সন্তর্পণে। দর্শক, ক্ষমতার এই গোপন সুড়ঙ্গের ভেতর আরও কি কি লুকিয়ে আছে তা জানতে এবং রাষ্ট্রের প্রতিটি রহস্য উন্মোচন করতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ। রাষ্ট্রের যখন এই ক্রান্তিকাল, তখন সাধারণ মানুষের জীবনের মূল্য ঠিক কতটুকু? এর চরম নজির দেখা গেল এবারের ঈদ যাত্রায়। একদিকে দেশের যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে, অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে গত ২০ বছরের সব রেকর্ড এবার চুরমার হয়ে গেছে। অথচ সড়ক পরিবহন মন্ত্রী যখন যমুনা টিভির ক্যামেরার সামনে বসেন, তার প্রতিটি কথা শুনে আপনার মনে হবে যেন তিনি কোনো ভিন্ন গ্রহের বাসিন্দা। তিনি এক অদ্ভুত দম্ভের সাথে দাবি করছেন, ঈদ যাত্রা নাকি সুষ্ঠু হচ্ছে। এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? আমরা এখন এই অনুসন্ধানের চূড়ান্ত এবং সবচাইতে বিস্ফোরক পর্বে প্রবেশ করছি,
যেখানে মুখোশ খুলে যাবে সেই সব দায়বদ্ধতাহীন ক্ষমতাধরদের আর উঠে আসবে রাজনীতির এক সুদূর প্রসারী দাবার চাল। আমাদের মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী রবিউল সাহেব হয়তো ভুলেই গেছেন যে আমরা এখন 2001 সালে বাস করছি না। এটি সোশ্যাল মিডিয়ার যুগ। প্রতিটি মানুষের হাতে এখন একটি করে ক্যামেরা, প্রতিটি নাগরিক এখন এক একজন সাংবাদিক। তিনি যখন টিভির শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওতে বসে বুক ফুলিয়ে বলছেন ঈদ যাত্রা সুষ্ঠু হচ্ছে, তখন রাস্তার প্রতিটি মোড় থেকে ভেসে আসছে সাধারণ মানুষের আর্তনাদ। যাত্রী কল্যাণ সমিতির তথ্যকে যদি তিনি ভুয়া বলে উড়িয়েও দেন, তবে নিজের ফেসবুক নিউজ ফিডটা কি একবারও স্ক্রল করে দেখেছেন? মানুষ 17 থেকে 18 ঘন্টা বাসের ভেতর আটকে আছে। প্রতিটি টিকিটের দাম রাখা হয়েছে দ্বিগুণ 3 গুণ। অথচ এই মন্ত্রী সাহেব একবারের জন্য নিজের ব্যর্থতা স্বীকার করছেন না, বরং তিনি জনগণের ভোগান্তিকে ভিত্তিহীন গুজব বলে দাবি করছেন। এর থেকে লজ্জার আর কি হতে পারে? যখন একজন মন্ত্রী তার নিজের ব্যর্থতাকে অন্যের উপর চাপিয়ে দেন, তখন বুঝতে হবে সেই সরকারের পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে কিছু অপ্রিয় সত্য জানাতে চাই। আপনি হয়তো কৃচ্ছ সাধনের জন্য শনিবার অফিস করছেন, আপনার অফিসের লাইট আর এসি কমিয়ে দিচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, এতে দেশের সাধারণ মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন আসছে না। মানুষ আপনার অফিসের এসি বন্ধ হওয়া দেখতে চায় না, তারা দেখতে চায় আপনার মন্ত্রণালয়গুলো মাঠ পর্যায়ে সাধারণ মানুষের জন্য কি করছে। আপনার একজন মন্ত্রী যখন সামান্য ব্যর্থতা স্বীকার না করে উল্টো জনগণকে দোষারোপ করেন, তখন সেই ব্যর্থতার দায়ভার কিন্তু শেষ পর্যন্ত আপনার ওপরই বর্তাবে। মনে রাখবেন, আপনারা জনগণের নির্বাচিত সরকার। আপনাদের অবস্থা কেন আজ একটি অন্তর্বর্তীকালীন সরকারের মতো নড়বড়ে হবে? গত বছরের সাথে এবারের ঈদ যাত্রার একটু তুলনা করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনারা ঠিক কতটা ভয়াবহভাবে ব্যর্থ হয়েছেন। এই রবিউলের মতো দাম্ভিক মন্ত্রীরাই হয়তো আপনাদের পতনের জন্য যথেষ্ট হবে। সবশেষে একটি বড় প্রশ্ন থেকে যায়, যখন নির্বাচনের নামে ডিজিটাল ইঞ্জিনিয়ারিং হলো, যখন প্রতিটি জেলা দখল হয়ে গেল, তখন জামায়াতে ইসলামী কেন রাজপথে নামল না? কেন তারা এই সব অন্যায় মুখ বুজে সহ্য করল? গুঞ্জন অনেক আছে, কিন্তু আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এক সুদূর প্রসারী ভাবনার কথা। জামায়াত জানত, তারা যদি সেই মুহূর্তে কঠোর আন্দোলনে যেত, তবে দেশে এক চরম অরাজকতা সৃষ্টি হতো। আর সেই অস্থিরতার সুযোগ নিত বর্তমানে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে জামায়াত যে কৌশলগত নীরবতা পালন করেছে, তা কি প্রজ্ঞা নাকি অন্য কোনো চুক্তির অংশ? এই রহস্যের জট হয়তো সময়ই খুলবে। দেশের মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। চোখের ওপর রঙিন চশমা পরিয়ে বেশি দিন সত্যকে ঢেকে রাখা যায় না।